অতর্কিতে উপর থেকে হামলা করা হতো গরম জল বা গরম তেলের মাধ্যমে, এবং সেখানেই কিন্তু ঝলসে পুড়ে মারা যেত অর্ধেক সৈন্য। এখানে কিন্তু রয়েছে একটা ফলস দরজা, যে দরজাটা দেখে সাধারণভাবে সৈন্যরা মনে করবে এটাই কিন্তু কেল্লা প্রবেশের দরজা, এবং তারা কিন্তু বলা যেতে পারে এর ভিতরে ঢুকে গেলে তারা কিন্তু প্রতিহত হবেন। তো সেই চামড়ার বীজ কিন্তু খুলে দেওয়া হতো যখন সৈন্য আক্রমণ হতো এই মানে পার্টিকুলার ফোর্টে, এবং এই পরীক্ষার মধ্যেই ছাড়া থাকতো প্রচুর কুমির এবং সাথে কিছু বিষাক্ত সাপ। औरंगजेब ने इच्छा किया था कि हिंदुस्तान में किसी भी जगह मेरा देहांत होगा, मेरे गुरु के चरणों में लाके रखना। আপনাদের সবাইকে স্বাগত গ্লোব টটার ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা মহারাষ্ট্র সিরিজের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ঔরঙ্গাবাদ শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত দৌলতাবাদ ফোর্ট দেখাতে। তারপর আমরা যাব খুলদাবাদে সম্রাট ঔরঙ্গজেবের সমাধি দেখতে। তো চলুন শুরু করা যাক আজকের এই গল্প। ওয়েলকাম টু দৌলতাবাদ। যারা আমাদের এই অজন্তা ইলোরা সফরের অন্যান্য ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমরা ইলোরাতে ছিলাম গত 10ই মে 2025 এবং 11ই মে 2025। আজকে আমরা মূলত ঘুরে দেখব ইলোরার চারিদিকে, ইলোরা কেভস ছাড়াও যে সমস্ত সাইট সিইংগুলো রয়েছে সেগুলো। তো আজকে আমরা এসে পৌঁছেছি দৌলতাবাদ ফোর্টে, এবং এই দৌলতাবাদ ফোর্ট কিন্তু আপনারা সম্ভাজিনগর থেকে যখন ইলোরা আসছেন সেই পথেও দেখে নিতে পারেন। তো এটা কিন্তু একটা মানে বলা যেতে পারে একটা এমনই একটা দুর্ভেদ্য ফোর্ট, যে দুর্ভেদ্য ফোর্টকে কিন্তু খুব সহজে কিন্তু কঙ্কার করা যায়নি। আলাউদ্দিন খিলজি থেকে শুরু করে মুঘল বাদশারা পর্যন্ত এই ফোর্টকে বিজয় করতে তাদেরকে যথেষ্ট কিন্তু রক্ত জল করতে হয়েছিল। তো সেই সমস্ত গল্প আপনাদেরকে বলবো ভিতরে নিয়ে গিয়ে। তার আগে একটু জাস্ট এদিকে আপনারা যদি নজর দেন, এই যে দৌলতাবাদ ফোর্টের যে এন্টায়ার নকশাটা, এর পাশেই কিন্তু রয়েছে যে এখানে আপনারা কি কি দেখবেন এবং দেখতে কতক্ষণ সময় লাগবে। প্রায় 1.5 কিলোমিটার আপনাদেরকে পাহাড়ের উপরে কিন্তু উঠতে হবে এই ফোর্টের একদম টপে চড়াই করার জন্য, যার কিন্তু সময় লাগবে 60 মিনিট এই পুরো প্রসেসটা। এবং কেন এটা দুর্ভেদ্য ফোর্ট বলা হয়, কারা কারা এখানে শাসন করেছেন, সবকিছু আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের এই দৌলতাবাদের সফর। 11 শতকে যাদব বংশের রাজা বিল্লামা 5 বেসিক্যালি এই দেবগিরি ফোর্ট নির্মাণ করেন। যখন তারা এখানে রাজত্ব করতেন তখন এই অঞ্চলের নাম ছিল দেবগিরি। পরবর্তীকালে যখন মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী এখানে ট্রান্সফার করেন তখন এই জায়গার নাম হয় দৌলতাবাদ। এবং 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত, যতদিন না আলাউদ্দিন খিলজি এই ফোর্টটাকে দখল করেন ততদিন পর্যন্ত যাদবরাই কিন্তু এই ফোর্টের অধিকর্তা ছিলেন। এবং এই ফোর্টকে কিন্তু বলা হতো যে একটা এমন নির্ভেদ্য ফোর্ট, যে ফোর্ট কিন্তু খুব সহজে কঙ্কার করা যেত না। ইনফ্যাক্ট আলাউদ্দিন খিলজি সহ পরবর্তীকালে বিভিন্ন যারা মোগল সম্রাট থেকে নিজাম, যারা প্রত্যেকে এই ফোর্ট দখল করেছেন, তারা কিন্তু কোনো ছলবল কৌশলেই কিন্তু আলটিমেটলি এই ফোর্টটাকে দখল করেছেন। এই ফোর্টের যে প্রথম অংশটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম, সেই অংশটা, এই যে পোর্শনটার নাম হচ্ছে মহাকোট। এবং এই মহাকোট থেকে প্রবেশ করার পরে আপনারা একটা প্লেন সার্ফেস এরকম একটা জায়গায় এসে পৌঁছবেন, এবং এর কিন্তু চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের কুঠুরি, যেখানে সৈন্যরা নিজেদের মানে তারা এখানে থাকতেন। কিন্তু সেই কুঠুরির মধ্যে বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া বিশেষ যে কামানগুলো রয়েছে সেইগুলোকে এখন ডিসপ্লের জন্য রেখেছেন। তো সেগুলো আপনারা একবার ভালো করে দেখে নিতে পারেন। আরও একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে এই যে মূল প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করার পরে এখানে কিন্তু রয়েছে একটা ফলস দরজা, যে দরজাটা দেখে সাধারণভাবে সৈন্যরা মনে করবে এটাই কিন্তু কেল্লা প্রবেশের দরজা, এবং তারা কিন্তু বলা যেতে পারে এর ভিতরে ঢুকে গেলে তারা কিন্তু প্রতিহত হবেন সেনার দ্বারা। তো এইরকম অনেক কিন্তু ভুলভুলাইয়া তৈরি করা আছে এই ফোর্টের ভিতরে, সেগুলো সবকিছু আপনাদেরকে দেখাবো। তার আগে এই জায়গাটা ভালো করে দেখিয়ে নিই এবং তারপরে যাব সামনের দিকে। এর নিশ্চিদ্র নিরাপত্তা, সুবিধাজনক অবস্থান সবকিছু মিলিয়ে এই ফোর্টটি হয়ে উঠেছিল 11 শতকে তৈরি হওয়া এক দুর্ভেদ্য ফোর্ট। তাই 12 থেকে 17 শতকের মধ্যে সমস্ত শক্তিশালী রাজারাই চেয়েছিলেন এর দখল নিতে। এটা ছিল তাদের ম্যাটার অফ প্রাইড। কেল্লায় প্রবেশের সাথে সাথেই আপনাদের প্রথমেই চোখে পড়বে কিছু কুঠুরি এবং তার মধ্যে রাখা কিছু কামান। কামানগুলি প্রত্যেকটি দৌলতাবাদ ফোর্টের অংশ নয়, এগুলি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত, যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে নিয়ে এসেছে এবং আপনাদের জন্য ডিসপ্লে করা আছে। তবে পূর্বে কেল্লার এই অংশটি সাধারণ মানুষের বসবাসের জন্য ব্যবহৃত হতো বলেই মনে হয়। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, এই দৌলতাবাদ ফোর্ট খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত, আর এর প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। এই অংশটির নাম মহাকোট। প্রকাণ্ড বড় বড় গেট, অসংখ্য গলিঘুচি, দুর্ভেদ্য দেওয়াল, দেখে মনে হয় এই জায়গাটি মূলত সেনা ছাউনি রূপেই ব্যবহার করা হতো।
এরপরেই যে জায়গাটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে সরস্বতী স্টেপওয়েল, এবং এই পুরো কিল্লাতে জল সাপ্লাইয়ের জন্য ডিপেন্ড করতে হতো এই স্টেপওয়েলের উপরেই। এবার আপনাদের ওই জায়গাটায় নিয়ে যাচ্ছি। তুগলক বংশের গিয়াসউদ্দিন তুগলকের একটি লেখা থেকে জানতে পারা যায় যে এই যে সরস্বতী স্টেপওয়েল বা সরস্বতী বাউরি, তো এই সরস্বতী বাউরি ছাড়াও আরো এরকম টোটাল 4, মানে এটা বাদ দিয়ে 3টে কিন্তু এরকম স্টেপওয়েল এই দৌলতাবাদ শহরে তৈরি করা হয়েছিল, এবং সেগুলো ছিল পাবলিক ইউজের জন্য। দুটো কেল্লার ভিতরে, দুটো হচ্ছে শহরের মধ্যে। তো আপনারা যারা মোটামুটি আমাদের আহমেদাবাদ সিরিজের ভিডিও দেখেছেন কম বেশি, তারা কিন্তু জানেন যে এই স্টেপওয়েল মহারাষ্ট্র, গুজরাট এই অঞ্চলের জলকষ্ট নিবারণের জন্য ভীষণভাবে কাজে লাগতো, যেগুলোকে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হতো বাউরি। তো এরকমই সরস্বতী স্টেপওয়েল আমরা দেখলাম, এবং এরপরে আমরা প্রবেশ করব মূল কেল্লার মধ্যে, এবং তারপরে সেখানে কি কি রয়েছে সবকিছু দেখাবো আপনাদের। সরস্বতী স্টেপওয়েল দেখে বেরোনোর পরেই আপনারা সোজা এই রাস্তায় হাঁটতে থাকলে দেখতে পাবেন কাছারি ভবন। যদিও ভবনের বেশিরভাগ অংশটাই বর্তমানে নষ্ট হয়ে গেছে, তবে আপনারা সেই ভগ্নাবশেষ দেখে আসতেই পারেন। একটা বিষয় দেখো, এই কাছেরই বলছে এটাকে কাছেরই, তো সেখানে যা আমোদ প্রমোদের ব্যবস্থা যা বুঝলাম, ঝর্ণা বা খুব যদি ভুল না করি ওটা বাথটব আর কি। তো কাছারির মধ্যে এরকম অ্যারেঞ্জমেন্টস মানে খুব বিরল। কাছারি সাধারণত মানে রাজার বিভিন্ন কাজকর্মের জন্য বা সুলতানের কাজকর্মের জন্য, বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের জন্য ব্যবহৃত হয়, মানে তাই জানি আর কি। তো সেখানে এরকমটা মেবি হয়তো এরকমও হতে পারে যে কোনো সময় এটা কাছারি ছিল, পরবর্তীকালে কেউ হয়তো এটাকে অন্য কিছুতে হয়তো আমোদ প্রমোদের একটা জায়গা হিসেবে কনভার্ট করে নিয়েছে, এটা হতে পারে মেবি। যাই হোক, দৌলতাবাদ ফোর্টের মেন সেই টপের জন্য এগোচ্ছি। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, প্রথমেই আপনাদেরকে বলেছিলাম। বেশ অনেকটা উঠতে হবে, এবং সেটা কিন্তু মজা আছে, মানে প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু ইতিহাস রয়েছে। সামনে দেখতে পাওয়া যাচ্ছে চাঁদ মিনার, যেটাকে কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু মিনার বলা হয় আফটার কুতুব মিনার দিল্লির। দেখাচ্ছি আপনাদের। 1981 সালে দিল্লির কুতুব মিনারে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনার পর থেকে ভারতবর্ষের এই জাতীয় সমস্ত মিনারেই দর্শকদের প্রবেশ কিন্তু রেস্ট্রিক্টেড করা আছে। মিনারের একতলাতে প্রায় 24টি কুঠুরি দেখতে পাওয়া যায়। 1445 সালে আহমদ শাহ ওয়ান মূলত গুজরাট বিজয়ের উপলক্ষেই কিন্তু এই চাঁদ মিনার তৈরি করেন, এবং এই চাঁদ মিনারের উচ্চতা হচ্ছে 70.9 মিটার, যেটা কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম এরকম কোনো মিনার। এবং এই চাঁদ মিনারে ওঠার মানে টোটাল 4টে স্টেপ রয়েছে, এবং ভিতরে একটা স্পাইরাল সিঁড়ি রয়েছে। বর্তমানে এখানে যেতে দেওয়া হয় না, কিন্তু এই যে প্রত্যেকটা যে স্টেপ, সেই স্টেপে কিন্তু 80টা করে কিন্তু সিঁড়ি রয়েছে, এবং 6টা করে রয়েছে ছোট ছোট জানলা, যাতে ভেতরে ভেন্টিলেশনের কোনো সমস্যা না হয়। চাঁদ মিনার দেখতে যাওয়ার পথেই পড়বে ভারত মাতার মন্দির এবং হাতি ট্যাঙ্ক। আকারের দিক থেকে দেখলে বোঝাই যায় যে এই হাতি ট্যাঙ্ক মূলত ওয়াটার রিজার্ভার হিসেবে কাজ করত। পাশেই রয়েছে ভারত মাতার মন্দির। ইসলামিক স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন দেখতে পাওয়া যায় এখানে। 3 দিক খোলা এই সুউচ্চ মন্দিরটির মধ্যেই কিন্তু বিরাজ করছেন ভারত মাতা। চাঁদ মিনারের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু এই কামানের একটা সংগ্রহালয়। বলা হয় যে এই ফোর্টে টোটাল 269টি কামান রয়েছে, যার মধ্যে দুর্গা কামান কিন্তু সব থেকে প্রসিদ্ধ। কিন্তু এই যে অঞ্চলটা, এই জায়গাটায় প্রায় 53টা ডিফারেন্ট টাইপের কামান কিন্তু রাখা রয়েছে দর্শকদের দেখার জন্য। তো সেই জায়গাটাও একবার আপনারা ঘুরে নিতে পারেন এখানে এলে। দৌলতাবাদ ফোর্টের এই বিপুল কামানের সম্ভার দেখে সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার খামারি এই ওপেন এয়ার গ্যালারিটি তৈরি করেন, যা দর্শকের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। মহাকোট থেকে প্রায় 500 মিটার মতো হেঁটে এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছলাম, পিছনেই যে প্রবেশদ্বার, এই অংশটার নাম বলা হয় কালাকোট। এবং এই কালাকোট থেকেই কিন্তু মূলত ফোর্টের দুর্ভেদ্য সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু শুরু হয়। এর ভেতর থেকেই কিন্তু সেই জিগজ্যাগ বিভিন্ন টানেল, এর ভিতরেই কিন্তু ভুলভুলাইয়া, এর ভিতরেই কিন্তু সেই ডার্ক প্যাসেজ, যেগুলোরও কম বেশি কিন্তু আপনারা অন্যান্য ভিডিওতেও শুনেছেন। সেই সব কিছু শুরু কিন্তু এই প্যাসেজটা থেকে, এবং এই প্যাসেজ থেকেই কিন্তু এই প্যাসেজের পরের রাস্তাটাই কিন্তু মূলত এই ফোর্টটাকে আরো অজেয় করে তোলে। তো চলুন ভেতরে প্রবেশ করছি, সেগুলো আপনাদেরকে দেখাবো।
এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি সেটার নাম হচ্ছে মেন্দা টপ, এবং এই জায়গাটাতেই কিন্তু রাখা রয়েছে রাম কামান। এই ঠিক উপরে সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা সেই কামানটা দেখে নিতে পারেন। এই কামানটা কেন এত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই কামানটি কিন্তু 1658 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত অরঙ্গজেব বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেছেন। এই কামানটা সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এই কামানটি কিন্তু প্রায় 180 ডিগ্রিতেই কিন্তু ঘোরানো যায়, বিভিন্ন দিকে তাক করা যায় এই কামান। এই কামানের টোটাল লেন্থ হচ্ছে 5.3 মিটার, যেটা কিন্তু দুর্গা কামানের থেকে 0.5 মিটার কম। তো সেই দুর্গা কামান আমরা দেখতে যাচ্ছি এখন, বাকিটা আমাদেরকে ট্রেক করে উঠতে হবে। তো তার আগে কিন্তু এখানে রাম কামান অবশ্যই দেখবেন। আর একটা সাজেশন, সেটা হচ্ছে যাদের পায়ে সমস্যা রয়েছে, যারা মনে করছেন পুরোটা ক্লাইম্ব করতে পারবেন না, তাদের জন্য কিন্তু এইটা হতে পারে একটা হল্ট পয়েন্ট। বা এরপরে আর একটা ছোট্ট জায়গা রয়েছে, আন্ধেরি বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা ঘুরে নিয়ে কিন্তু আপনারা এখানে কিন্তু একটা স্টপ ওভার নিতে পারেন, কারণ এইখান থেকে কিন্তু চড়াইটা অতটা বেশি নয়, এরপর থেকে কিন্তু অনেক বেশি চড়াই শুরু হবে। তো যাই হোক, এখানটা আমরা দেখিয়ে নিলাম, এবং এরপরেই আসবে সেই জায়গাটা, যে জায়গাটা কিন্তু পরিখা দ্বারা বেষ্টিত, এবং সেই পরিখার উপর তৈরি করা রয়েছে কাঠের ব্রিজ, যেটা বর্তমানে কাঠের কিন্তু সেই সময় হতো চামড়ার। তো সেই চামড়ার ব্রিজ কিন্তু খুলে দেওয়া হতো যখন সৈন্য আক্রমণ হতো এই মানে পার্টিকুলার ফোর্টে, এবং এই পরিখার মধ্যেই ছাড়া থাকতো প্রচুর কুমির এবং সাথে কিছু বিষাক্ত সাপ। তো এখন সেই কাঠের ব্রিজ দিয়ে ক্রস করব। তো চলুন সামনের দিকে এগোনো যাক, এবং ফাইনালি প্রবেশ করব হচ্ছে কেল্লার যে মেন স্ট্রাকচারটা রয়েছে সেটার মধ্যে। যাদব বংশের হিন্দু রাজাদের আমলে এই দেবগিরি ছিল তাদের সাম্রাজ্যের রাজধানী। কিন্তু অল্প দিনের জন্য হলেও এই দেবগিরির কিন্তু সুযোগ হয়েছিল ভারতের রাজধানী হওয়ারও। যখন মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন এই দেবগিরিতে, যদিও তখন তিনি তার নাম পাল্টে করেছিলেন দৌলতাবাদ। যদিও মহারাষ্ট্র সরকার আবার এই জায়গাটির নাম দেওগিরি রাখার একটা পরিকল্পনা নিয়েছে, দেখা যাক সেই নাম কবে থেকে কার্যকর হয়। এখন যে অংশটায় রয়েছি, এই অংশটা কিন্তু এই ফোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। পিছনের এই স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে চিনি মহল, এবং এই চিনি মহল কিন্তু দাক্ষিণাত্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল যখন প্রথমবার অরঙ্গজেব এই কিল্লাটি দখল করেন, সেটা হচ্ছে 1700 খ্রিস্টাব্দ। তার আগে কুতুবশাহী বংশ এখানে দীর্ঘদিন এখানে কিন্তু এটাকে দখল করে রেখেছিলেন। তাদের যে শেষ রাজা হাসান তানাশাহ, তো সেই হাসান তানাশাহকে কিন্তু এখানেই কয়েদ করে রেখেছিলেন অরঙ্গজেব। প্রায় বলা যেতে পারে 1687 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এটা দখল করে নেওয়া পর্যন্ত এখানেই কিন্তু ছিলেন কিন্তু সেই কুতুবশাহী বংশের শেষ নবাব। তো এর পরে কিন্তু এটা পুরোপুরি চলে আসে হচ্ছে মুঘলদের আন্ডারে, এবং তারপরে কিন্তু অরঙ্গজেব দীর্ঘদিন এখানে শাসন করেন। বৈচিত্র্যময় দৌলতাবাদ ফোর্টকে সমসাময়িক সমস্ত ফোর্টের থেকে সব থেকে আলাদা করেছে কয়েকটি বিষয়, যার মধ্যে অন্যতম এই ডার্ক প্যাসেজ বা আন্ধেরি। দুর্গের এই অংশটির নাম আন্ধেরি থেকে বুঝতেই পারছেন, মূলত এখানে অন্ধকার রাস্তার কথাই বলা হয়েছে। এবড়ো খেবড়ো রাস্তা, জিগজাগ টানেল, বা সামনে হঠাৎ করে আসা কোনো পিলার, যে কোনো কিছুতেই ধাক্কা খেয়ে আপনি প্রতিহত হতে পারেন। তবে এই জায়গাটি আরও দুর্বিষহ হয়ে উঠত বিপক্ষ সৈন্যদলের কাছে যখন তারা অন্ধকারে এই দুর্গ আক্রমণ করত, কারণ বর্তমানে ট্যুরিস্টদের সুবিধার জন্য এই সমস্ত আলোর ব্যবহার করা হলেও দিনের বেলায় এই জায়গাটি থাকে সম্পূর্ণ অন্ধকারে। যেমন বিশেষ করে এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বিপক্ষ সৈন্যদল যদি দুভাগে ভাগ হয়ে আক্রমণ করার চেষ্টা করত, হয়তো অতর্কিতে অন্ধকারে বুঝতে না পেরে নিজের দলের লোককেই হত্যা করত। ফোর্টের এই অংশে এটিই একমাত্র সূর্যালোক প্রবেশ করার জায়গা। তবে সেই সূর্যালোক যে কি মারাত্মক মারণ ফাঁদ হতে পারে তা দেখাবো আপনাদের একটু পরেই। মেন্ধা টপ ক্রস করার পরে এই সিঁড়ি দিয়ে আপনি সরাসরি উঠে আসতে পারেন এই উপরের জায়গাটায়, কিন্তু যদি সিঁড়ি দিয়ে না উঠে যদি
আপনারা অপশনটা চুজ করেন যে ভুলভুলাইয়া রাস্তা দিয়ে আসবেন, তাহলে কিন্তু একটা অ্যামেজিং এবং থ্রিলিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে হবে। এবং এই ভুলভুলিয়ার রাস্তা থেকে যদি আপনি এই জায়গাটা অবধি উঠে আসেন, তাহলে কিন্তু প্রচুর জিগজ্যাগ টানেল এবং মাঝখানে পড়বে আন্ধেরি বলে একটা জায়গা, যেটা সম্পূর্ণরূপে একটা অন্ধকার, একটা ডার্ক প্যাসেজ। এবং সেই ডার্ক প্যাসেজ দিয়ে যেতে যেতেই মাঝে মধ্যে কিন্তু আপনাদের লাইটের ইনলেট চোখে পড়বে, এবং সেই ইনলেট কিছুই না, সেটা কিন্তু একটা মারণ ফাঁদ। আপনি যদি ওখানে দাঁড়িয়ে যান, মানে সৈন্য হিসেবে যদি ওখানে কেউ দাঁড়িয়ে যেত, তাহলে কিন্তু অতর্কিতে উপর থেকে হামলা করা হতো গরম জল বা গরম তেলের মাধ্যমে, এবং সেখানেই কিন্তু ঝলসে পুড়ে মারা যেত অর্ধেক সৈন্য। এবং এই উপরে ওঠার পরে আরও একটা জিনিস আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে পরীক্ষা যেটার কথা বলছিলাম, যে ওয়াটার বডি সম্পূর্ণ যে কিলাটাকে একটা কাভার করে রেখেছে, সেটারও একটা দারুণ ভিউ এখান থেকে পাওয়া যায়। প্রায় 6 কিলোমিটার ধরে বিস্তৃত 250 ফুট হাইটের এই সমস্ত পাথরের পাঁচিলগুলো এমনভাবেই সমান্তরালভাবে কাটা হয়েছিল যাতে কোনো সাধারণ মানুষের পক্ষে তা পার করা সম্ভব না হয়। এখন আমরা এসে উপস্থিত হলাম মূল দুর্গের মধ্যে অবস্থিত গণেশ মন্দিরের সামনে। এইবার দেখুন আমরা কোথায় আছি, ওই হচ্ছে মেন এন্ট্রেন্সটা, ওইখানে দেখুন বাস চলছে ওই জায়গাটা। ওইখান থেকে আমরা সোজা হেঁটে এসেছিলাম, এটা হচ্ছে সেই চাঁদ মিনার যেটা আমরা দেখেছিলাম, তার সামনে দাঁড়িয়ে আপনাদের ক্যানন গ্যালারিও দেখিয়েছিলাম। এবং ওখান থেকে হেঁটে এসে এই হচ্ছে চিনি মহল, এবং চিনি মহলের সামনে আমরা এইখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম মেন্ধা টপ। এই মেন্ধা টপ এইটা, এই মেন্ধা টপ থেকে এখন হেঁটে আমরা এই জায়গাটা উঠে এসেছি, এবং উঠে আমাদের এক্স্যাক্টলি কতটা যেতে হবে বা কোথায় যেতে হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টপ, এই টপে আমাদেরকে উঠতে হবে, এই যে এইখানে এটা উঠতে হবে, এই রাস্তা ধরে আমাদেরকে উঠতে হবে। তো এখন রয়েছে এই গণেশ মন্দিরের সামনে, আর গণেশ মন্দিরটাকে বেসিক্যালি বলা হয় এটার 50%। এই হচ্ছে গণেশ মন্দির। একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে যাদের হাঁটুর সমস্যা রয়েছে, পায়ের সমস্যা রয়েছে, একটু বয়স্ক মানুষ যারা, আমার মনে হয় তাদের অ্যাভয়েড করাই বেটার। আর মেধা টপ অবধি আসতেই পারে, কামানটা অবধি দেখতেই পারে, মোটামুটি সমতল। কিন্তু যাদের রিয়েলি পায়ের সমস্যা রয়েছে বা এই বয়সজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু একেবারেই রেকমেন্ডেড নয়, কারণ আমরা সমস্যা তাদের জন্যও নয়। কারণ আমরা প্রায় 1 ঘন্টা হাঁটছি, অলমোস্ট চলে এসেছি, আর হয়তো মিনিট 15, বাট একটা কিন্তু সাফোকেশন হচ্ছে, সেটা সমস্যা আছে। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে বাঁদর এবং কাঠবিড়ালি প্রচুর দেখতে পারবেন। কাঠবিড়ালিকে নিয়ে সমস্যা নেই, সমস্যা বাঁদর নিয়ে। মোবাইল খুব একটা কিছু সমস্যা করে না, বাট জলের বোতল, মোবাইল এগুলো নিয়ে সমস্যা নেই। বাট যদি হাতে খাবারের প্যাকেট, চিপস এই জাতীয় কিছু থাকে, তাহলে কিন্তু অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রচুর অ্যাটাক হয়েছে, আমরা দেখছি সেগুলো রাস্তায় নিচে। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত দিল সে ছেলেটা হ্যাঁ, খাবারের ছাড়লো না। চিপস, ততক্ষণ ওর পেছনে ছাড়লো না। এখন আমরা এসে পৌঁছলাম 1211 মিটারে, এবং আমরা তখন দেখেছিলাম 1400 সামথিং কিছু আমাদের যেতে হবে, 1450-এর কাছাকাছি। এই জায়গাটার নাম বারাদারি, এবং যেটা দেখে মনে হচ্ছে রাজা, সেটা হচ্ছে যে এটা কিন্তু মানে সৈন্যদের একটা প্রধান ঘাঁটি, যেখান থেকে কিন্তু পুরো মানে ওভারঅল নজরদারিটা করা হতো, একটা ওয়াচ টাওয়ার টাইপের। এক্স্যাক্টলি একটা ওয়াচ টাওয়ার টাইপের একটা বিষয়। আমরা উপরে উঠছি, এবং উঠে আপনাদেরকে দেখাচ্ছি, সামনেই একটু হেঁটে উঠতে হবে উপরে, এবং তারপরে কিন্তু যাব আমরা সেই দুর্গা কামান দেখার জন্য। তো সেটার জন্য আরো 200-250 মিটার মতো উপরে উঠতে হবে। এই বারাদারি কিন্তু ছিল মূলত সম্রাট শাহজাহানের সামার হাউস। 1136 খ্রিস্টাব্দে তিনি যখন দৌলতাবাদে প্রথমবার আসেন গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য, তখন কিন্তু এটা বিল্ড করা হয়েছিল তার সম্মানার্থে। বারাদারি কথাটির অর্থ যেখানে 12টি দুয়ার অবস্থিত। প্রকৃত অর্থেই এই যে সামার হাউস, এর কিন্তু 12টি দুয়ার, চারিদিক খোলামেলা, যেখান থেকে প্রকৃতির শোভা দৌলতাবাদ শহর অসাধারণভাবে দেখতে পাওয়া যায়।
আরও 200 মিটার উচ্চতায় হেঁটে উঠে এলাম জনার্দন স্বামী টেম্পলের সামনে। 1405 মিটার জনার্দন স্বামী টেম্পল, তো সেখানে অবধি পৌঁছেছি এবং বাইরের যে ভিউ সেটা অসম, মানে জাস্ট আনইমাজিনেবল। এখান থেকে যখন আমরা নিচের দিকে তাকাচ্ছি আর কি, অসাধারণ দেখতে, অসাধারণ ভিউ। জানি না কতটা দেখাতে পারছি। এই হচ্ছে নিচটা, বুঝতেই পারছেন। এই হচ্ছে পুরো এন্টায়ার দৌলতাবাদ শহর, অসাধারণ। মন্দিরের ভিতরে যাব এবং তারপরে উপরে যাব ফাইনাল যে ডেস্টিনেশনটা 1450 মিটারে দুর্গা কামান দেখতে। মন্দিরের গর্ভগৃহে একটি ছোট্ট প্রস্তরখণ্ডকেই দেবতা রূপে পুজো করা হয়। তাছাড়া গুহার ভিতরে তেমন কিছু খুব একটা চোখে পড়ল না। জনার্দন স্বামী টেম্পল দেখার পরে দুর্গা তোপ দেখতে যাওয়ার আগে মাঝখানে আছে কিন্তু কালাপাত্থার তোপ, তো সেটাও কিন্তু মাঝখানে দেখে নিতে পারেন। এবং তারপরে 1450 মিটারে আপনারা সরাসরি পৌঁছে যাবেন দুর্গা তোপ দেখার জন্য বা দুর্গা কামান দেখার জন্য। ওয়েদার খুবই প্লেজেন্ট, দারুণ একটা সুন্দর হাওয়া চালাচ্ছে। তবে 2-1 ফোঁটা বৃষ্টির জল কিন্তু গায়ে পড়লো, সেটা কিন্তু আরো বেশি থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে যদি এখানে বৃষ্টি শুরু হয়। আপনারা আগেই দেখেছেন যে এই দৌলতাবাদ ফোর্টে কিন্তু রয়েছে বিরাট এক কামানের সম্ভার। তার মধ্যে অন্যতম হচ্ছে এই কালা পাহাড় কামান। যদিও এই দৌলতাবাদ ফোর্টকে কখনোই কোনো ইউরোপীয় শক্তি বশে আনতে পারেনি, তবুও এখানকার অস্ত্র সম্ভার দেখলে বোঝা যায় হয়তোবা কোনো ব্রিটিশ অথবা ওলন্দাজ কিংবা কোনো পর্তুগিজ কোনো শক্তির কাছ থেকেই এই অস্ত্র সম্ভার সংগ্রহ করা হয়েছে। এবার আমরা প্রবেশ করতে চলেছি এই দুর্গের একেবারে শিখরে, যেখানে রাখা আছে দুর্গা কামান, এবং এটাই হচ্ছে এই দৌলতাবাদ ফোর্টের সবথেকে হাইয়েস্ট পিক, যা 1450 মিটার উচ্চতায় অবস্থিত। ইংরেজিতে একটা কথা আছে, দের ইজ অলওয়েজ আ রাশ ইন দ্য বটম বাট লনলিনেস অ্যাট দ্য টপ। এখন এসে পৌঁছলাম 1450 মিটার উচ্চতায় অবস্থিত দুর্গা কামানের সামনে। এই হচ্ছে সেই দুর্গা কামান, ঐতিহাসিক দুর্গা কামান, যা কিন্তু দৌলতাবাদ ফোর্টকে একটা আলাদা, বলা যেতে পারে এর একটা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। দৌলতাবাদ ফোর্ট এলে মানুষ এই দুর্গা কামান দেখার মানে প্রচন্ড চেষ্টা করে, কিন্তু সি লেভেল থেকে প্রায় 200 ফিট উচ্চতায়, মানে 200 মিটার উচ্চতায় অবস্থিত এই দুর্গা কামান দেখাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। সেই কারণেই কিন্তু এই কথাটা বললাম যে লোনলিনেস অ্যাট দ্য টপ। একদম টিকিট কাউন্টারের সামনে যে ভিড়টা ছিল, সেই ভিড়টা কিন্তু এসে মাত্র 4 জনে দাঁড়িয়েছে এই পার্টিকুলার জায়গাতে। দেখুন, মানে আর 2 জন রয়েছে, আমরা রয়েছি, এর বাইরে কিন্তু সেরকম মানুষ নেই। 1-2 জন আসছেন এবং তারপরে চলে যাচ্ছেন। তো অসাধারণ একটা ফিলিং, কারণ এই জায়গাটা আলটিমেটলি যে অ্যাচিভ করতে পারবো, এতটা উপরে যে উঠতে পারবো, সেটা প্রথমে একটা মনের মধ্যে শঙ্কা ছিল, বাট একটা প্রত্যয় ছিল যে উপরে আসবোই এবং উপরে এসে আপনাদেরকে দেখাবো এই দুর্গা কামান এবং সাথে দেখাবো এখানকার সারাউন্ডিং জায়গাটা। দারুণ লাগছে। দৌলতাবাদ ফোর্টের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি দুপুর 3:30 সময়। ইনফ্যাক্ট মোবাইল হোল্ড করা যাচ্ছে না, ক্যামেরাতে আমি জানি না, প্রচুর হয়তো উইন্ডি নয়েজ আসবে, তবুও চেষ্টা করছি আপনাদের জন্য এখান থেকে ভিডিও করার জন্য। দুর্গা কামান দেখে আমরা নিচের দিকে নামা স্টার্ট করলাম 3:30 বাজে, আর আমরা স্টার্ট করেছিলাম রাজা 1:30টার সময়। মানে ওই মাঝখানের যে গেটটা ছিল সেই মাঝখানের গেটটা থেকে, আর টিকিট কাউন্টারের সময় আমরা টিকিট কাউন্টারে এসেছিলাম তখন 12:15। তো ওভারঅল 2 ঘন্টা লাগলো। এবার দেখার বিষয় হচ্ছে নামতে কতক্ষণ লাগে, এবং সেটা দিয়েই কিন্তু একটা অ্যাজাম্পশন করতে পারবেন আপনারা যে এখানে এলে কতক্ষণ সময় আপনাদেরকে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্পোর্টস শু, সানগ্লাস, জলের বোতল। কারণ আপনি কিন্তু একবার ওই চাঁদ মিনারের সামনের ওই জায়গাটা থেকে যখনই আপনি ফোর্টের ভিতরে প্রবেশ করবেন, আর কিন্তু জলের কোনো অপশন নেই। সুতরাং জল আপনাকে ক্যারি করে নিয়ে আসতে হবে, যদি আপনাকে মানে আপনার যদি অ্যাডিকুয়েট জল আপনাকে সাথে রাখতেই হবে। আর নেক্সট হচ্ছে যে ছাতা বা টুপি, সানস্ক্রিন,
হ্যাঁ, রোদ্রের সময় রোদ্দুর যদি থাকলে আসে তাহলে ছাতা দরকার, টুপি এগুলো দরকার, লাগবে, অবশ্যই ঠিক আছে? দরকার। খাবারের প্লাস্টিক ক্যারি করবেন না একদমই, আগে হ্যাঁ। বলেই দিয়েছি। সেখানে আমার মনে হয় একটু ওই ব্যাগের ভিতরে চকলেট বা এরকম জাতীয় কিছু থাকলে আনতেই পারেন উপরে। অনেকে দেখলাম খাবার কাঁধের দাবার। ব্যাগে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, বাদর কিছু করছে না কাঁধের ব্যাগ নিয়ে। হুম। সমস্যা হচ্ছে হাতের প্লাস্টিক ব্যাগ অনেক কিন্তু চিনছে এরা, ঠিক আছে, এরা জানে। অনেকে কিন্তু দেখলাম যে খাবার ক্যারি করছে, মানে এবং খাবার ক্যারি করছে ভিতরে বসে খাওয়া দাওয়া করছে। হুম। তো বাড়ি থেকে বানিয়ে আনা খাবার, মানে বোঝাই যাচ্ছে একটা উইকেন্ড ডেস্টিনেশন। আজকে রোববার, তো উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে লোকাল লোকজন এখানে লোকাল আসে। লোকের জন্য অবশ্যই অবশ্যই আসে প্রচুর এখানে। লোকাল লোক এসছে এখানে, সেটাও দেখা গেল। দেখা গেল। কথাবার্তা বললাম আমরা, সেটাও দেখা গেল। তো নিচে নামা স্টার্ট করে দিয়েছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই কেল্লার দরজাগুলো যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে লাগানো রয়েছে এরকম ছুচালো বিভিন্ন এরকম লোহার জিনিস। যদিও এখন সামনেটা একটুখানি ভোঁতা হয়ে গেছে। তো এই যে ছুচালো জিনিসগুলো, এই ছুচালো জিনিসগুলো মূলত লাগানো হতো হাতির আক্রমণ থেকে প্রতিহত করার জন্য। দুর্গে এসে দুর্গের যে দরজা রয়েছে সেই দরজায় বিপক্ষ সৈন্য সামন্তের সাথে আসতো হাতি, এবং সেই হাতিরা এসে ধাক্কা মারতো এই দরজায়। সেই কারণে এর সামনে কিন্তু লাগানো থাকতো বিষ, এবং সেই বিষাক্ত বানে আর কি আঘাত করে কিন্তু হাতিরা মারা যেত। তো এরকমই বিভিন্ন ধরনের টেকনোলজি কিন্তু ব্যবহৃত হতো এই ফোর্টে। বিকেল 4টে আমরা নেমে এলাম নিচে, আধ ঘন্টা মতো সময় লাগলো, তবে মানে টানা নামলাম। তো পায়ে একটু কসরত তো ডেফিনেটলি হচ্ছে, অস্বীকার করব না। তো একটাই বিষয়, সেটা হচ্ছে যে ওয়ার্থ, মানে যাওয়াটা কিন্তু মানে কষ্ট হলেও সেটা কিন্তু মানে একেবারে আপনাদের উপর অব্দি যারা যাবেন তারা কিন্তু রিগ্রেট করবেন না যে ভাই কেন এলাম, মানে কিছু নেই দেখার, কেন এলাম এরকমটা নয়। সিনিক বিউটি অসাধারণ, বাইরের ভিউ দুর্ধর্ষ পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা পোর্শন কিন্তু অসম্ভব, মানে টেকনিক্যাল দিক থেকে যদি বলি আর কি, ভীষণ কিন্তু প্ল্যানিং করে বানানো। সেই জিনিসগুলো প্রত্যক্ষ করতে হলে আপনাকে উপরে উঠতে হবে, এখান থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। রাজা, দৌলতাবাদ কথাটা, মানে দৌলতাবাদ নামটা যখনই আমাদের মাথায় আসে, ইতিহাসের বইতে আমরা যেটা পড়েছি সেটা কিন্তু এই ফোর্ট বা যাদব বংশ বা আলাউদ্দিন খিলজি বা অরঙ্গজেব এগুলো আসার আগেও এই দৌলতাবাদ নামটা কিন্তু আমাদের মাথায় আসে একজনের জন্য। বলো তো, মানে কার কথা বলছি? দিল্লির সেই রাজা যাকে আমরা পাগলা রাজা বলতাম, মোহাম্মদ বিন তুগলক। এবং মানে এখানে আসবো, দৌলতাবাদে আসবো, বিন তুগলকের কথা হবে না, এটা তো হয় না। তো বিন তুগলকের কথা বলতে গেলে যেটা বলতে হয় যে 1328 খ্রিস্টাব্দে তিনি একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলেন। এই ইতিহাস আপনারা সবাই জানেন, মানে পড়েছেন, যে তিনি কিন্তু এই দেবগিরির নাম পরিবর্তন করেছিলেন দৌলতাবাদ, এবং এই ফোর্টে কবজা করেছিলেন। এবং এই দৌলতাবাদে বেসিক্যালি তিনি তার রাজধানী শিফট করিয়েছিলেন, এবং তখনকার দিনের নিয়ম অনুযায়ী রাজধানী চলতো রাজার সাথে, এবং তিনি কিন্তু তার সমস্ত সৈন্য সামন্ত সমস্ত প্রজা সবাইকে নিয়ে কিন্তু দিল্লি থেকে পায়ে হেঁটে এসে পৌঁছন দাক্ষিণাত্যের এই জায়গাটা, যেটা পূর্বে নাম ছিল দেবগিরি, এবং তিনি এই জায়গাটার নাম দেন দৌলতাবাদ, কারণ এখানে এতটাই প্রসপার ছিল। এবং এটা এমন একটা জায়গা, ভারতের এমন একটা সেন্টার পয়েন্ট যেখান থেকে কিন্তু দেশ শাসন করাটা দিল্লির থেকে কিন্তু অনেক বেশি সহজ। তো যাই হোক, তো বিন তুগলকের সাথে ডেফিনেটলি দৌলতাবাদ নামটা জড়িয়ে রয়েছেই, কিন্তু আরো একটা মানুষের কথা বলতেই হবে এই দৌলতাবাদ ঘুরতে এসে বা এই ঔরঙ্গাবাদ ঘুরতে এসে, সেটা হচ্ছে অরঙ্গজেব। কারণ অরঙ্গজেব কিন্তু তার জীবনের শেষ কয়েকটা বছর, মানে বেশ কয়েকটা বছর, বেশ কিছু লড়াই তিনি কিন্তু লড়েছিলেন এই ঔরঙ্গাবাদ থেকেই, এবং এই দৌলতাবাদ ফোর্টও তিনি কিন্তু কবজা করেছিলেন। তো অরঙ্গজেব আর দ্বিতীয়বার দিল্লি ফিরে যাননি। যখন তিনি দাক্ষিণাত্যে আসেন বিজাপুর এবং গোলকোন্ডা দখল করার জন্য, মারাঠাদের সাথে যখন লড়াই করেন, তিনি কিন্তু সম্ভাজি মহারাজকেও পরাজিত করেছিলেন এই দাক্ষিণাত্যে বসেই, নিজেই কিন্তু সেই লড়াই লিড করেছিলেন, এবং যে কারণে তিনি আর কোনোদিন এখান থেকে ফিরে যাননি। এবং তার যে শেষ সমাধিটা, সেই সমাধিটাও রয়েছে কিন্তু এই ফোর্ট থেকে সামান্য দূরত্বে, যেটার নাম হচ্ছে খুলদাবাদ। তো সেই খুলদাবাদ
ইলোরা থেকেও কাছে, এখান থেকেও মোটামুটি 4-5 কিলোমিটার ডিস্টেন্সে। রাস্তাতেই পড়ে, অন দ্য ওয়েই পড়বে। এক্স্যাক্টলি। এবং আমরা এখান থেকে বেরিয়ে কিন্তু যাচ্ছি সেই খুলদাবাদে। তো চলুন খুলদাবাদে গিয়ে আপনাদেরকে দেখাবো অরঙ্গজেবের শেষ সমাধি, যেখানে তিনি শায়িত রয়েছেন। দৌলতাবাদ থেকে খুলদাবাদের দূরত্ব প্রায় 9 কিলোমিটার মতো, সময় লাগবে 15 মিনিট। আপনারা সরাসরি বাসে যেতে পারেন কিংবা রিজার্ভ অটোও পেয়ে যাবেন। এবং এই যাত্রাপথে এই কেল্লার প্রায় একটা অর্ধ প্রদক্ষিণ করতে হবে আপনাদের। এখন এসে উপস্থিত হয়েছি সম্রাট অরঙ্গজেবের টোমে। এবং যারা আপনারা জানেন, মানে ইলোরা দেখতে আসেন বা যারা নিধনপক্ষে সম্ভাজিনগরে এসেছেন, তারা জানেন যে এইখানেই কিন্তু এই খুলদাবাদেই রয়েছে আমাদের সম্রাট অরঙ্গজেবের সমাধি। এবং এই সম্রাট অরঙ্গজেব কিন্তু মারা যান আহমদনগরে। কিন্তু আহমদনগর থেকে এত দূরে তাকে কেন সমাধিস্থ করা হলো, তার পিছনে রয়েছে একটা গুরু শিষ্যের ভালোবাসার গল্প। জাইনুদ্দিন চিশতি, যাকে নিজের গুরু বলে মনে করতেন আলমগীর, সেই মানে আলমগীর কিন্তু মারা যাওয়ার আগে নিজের যে ওয়াকালাত, সেই ওয়াকালাতে যে মানে যেখানে বলা যেতে পারে যে যেখানে তিনি নিজের সমস্ত কিছু লিখে দিয়ে গেছিলেন, সেখানে কিন্তু উনি মেনশন করেছিলেন তার পুত্র আজম শাহকে যে আমার মৃত্যুর পরে আমাকে যেন এখানে কবর দেওয়া হয়, এবং সেই কবরটা যেন একদম সাধারণ মানুষের মতো দেওয়া হয়। মাত্র 14 টাকা 75 পয়সা তৎকালীন সময় খরচ করে কিন্তু সেই কবরটি দেওয়া হয়। এবং সেই খবর দেওয়ার যে 14 টাকা 75 পয়সা, সেটিও কিন্তু তিনি সঞ্চয় করেছিলেন। তিনি যে নিজে হাতে অনেক কাজ করতেন, অনেক হস্তশিল্প তিনি তৈরি করতেন, তিনি নিজে টুপি তৈরি করতেন, এবং সেই টুপি বিক্রি করার টাকা তিনি জমিয়ে রেখেছিলেন নিজের কবর দেওয়ার জন্য। তো সেই কারণে আজম শাহ, তার জ্যৈষ্ঠ পুত্র, তিনি কিন্তু তার বাবাকে এখানে আর কি কবর দেন, এবং তার মায়ের কবর তিনি কিন্তু দিয়েছেন, আপনারা জানেন, বিবিকা মাকবারা ঔরঙ্গাবাদে। তো এইখানে এসে আজম শাহর অবশ্যই আপনি এই টোমটা দেখতে পারেন, সাথে দেখতে পারবেন জাইনুদ্দিন চিশতির টোম, এবং তার সাথে দেখতে পারবেন অরঙ্গজেবের টোম। তো চলুন একটা একটা করে আপনাদেরকে দেখাই। শুধু একটা ছোট্ট কথা বলি যে অরঙ্গজেবের টোমের বাইরেটা অবধি দেখাতে পারবো, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। কেন নয় সেটা বাইরে বেরিয়ে আপনাদেরকে বলছি। ये जो समाधि है सम्राट औरंगजेब के गुरु का समाधि है। इनका नाम हजरत ख्वाजा सैयद जैनुद्दीन शिराजी चिश्ती। जैसे अजमेर में ख्वाजा मोहिनुद्दीन चिश्ती है, दिल्ली में निजामुद्दीन चिश्ती है, फतेहपुर में सलीमुद्दीन चिश्ती है, ये उसी फैमिली के लाल चिश्ती है। औरंगजेब साहब इन्हीं की वजह से यहाँ पे आए। जैसे आप लोग दर्शन के लिए आए, औरंगजेब की हुकूमत के दौर में ये चिश्ती की समाधि पे आते थे। उनको जो तकलीफ थी औरंगजेब को, यहाँ आने के बाद में उनको शांति मिली थी, प्रेरणा मिली थी, श्रद्धा मिली थी। इस समाधि पे हाथ रख के इनको अपना गुरु माना था। उनके बेटे से आजम शाह से औरंगजेब ने इच्छा किया था कि हिंदुस्तान में किसी भी जगह मेरा देहांत होगा, मेरे गुरु के चरणों में ला के रखना। तो अहमदनगर में उनका देहांत हुआ 1707 में। उनके लड़के ने, आजम शाह ने, इच्छा के अनुसार ये गुरु के चरणों में ला के रखा। ये गुरु को टोटल 674 बरस का सो चुका है। ये आज भी जागरूक है। यहाँ पे मन से अगर प्रार्थना करो कि मनोकामना पूरा होता है। এটা হচ্ছে আজম শাহের টোম, যে আজম শাহ কিন্তু সেই বিবিকা মাকবারা বানিয়েছিলেন, অরঙ্গজেবের জ্যৈষ্ঠ পুত্র। আপনাদেরকে ঔরঙ্গজেবের টোমটা দেখাতে পারলাম না। দেখাতে না পারার বিশেষ কারণ হচ্ছে যে রিসেন্ট কিছু ডেভেলপমেন্ট হয়েছে, আপনারা কম বেশি জানেন যারা নিউজে খবর মানে দেখেন আর কি, যে এখানে একটা রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে এই টোমটাকে ঘিরে। তো যাই হোক, এখন সেটা আলাদা বিষয়, সেটা আলোচনা সাপেক্ষ বিষয়। কিন্তু 15 দিন পর বা 20 দিন পরে বলছে নর্মালাইজ হয়ে যাবে, মানে যেহেতু সদ্য ঘটেছে ঘটনাটা, তো সেটা বিশদে আর বলছি না এখানে। তবে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে টোমটা, এই টোমটা প্রথমে মানে জাস্ট মাটির নর্মাল যেরকম হয় সেরকম ভাবেই কবর দেওয়া হয়েছিল। পরবর্তীকালে লর্ড কার্জন এটিকে মার্বেল দিয়ে আর কি মুড়িয়ে দেন, এবং দক্ষিণের নিজাম সেও কিন্তু এটার কিন্তু রক্ষণাবেক্ষণের যথেষ্ট দায়িত্ব নিয়েছিলেন। আদারওয়াইজ এটা খুব সিম্পল একটা নর্মাল টোম ছিল। তো এখন কিন্তু বহু মানুষ আসেন, এটাকে দেখেন,
এবং যদি এটা থাকে দীর্ঘদিন তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। আমরা দেখলাম ইন্টারনেটে ফটো ইজিলি অ্যাভেলেবেল, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আবার একটা অটো রিজার্ভ করে, মানে অটো শেয়ারিং অটো যদি পেয়ে যাই, এখান থেকে কিন্তু সরাসরি চলে যাব আমাদের হোটেলে। তো কেমন লাগলো আপনাদের এই আজকে দৌলতাবাদের সফর আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি রাজীব, আমি রাজা, আর আপনারা দেখছেন গ্লোব টটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি দৌলতাবাদে এবং সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।